চুরির অপবাদ দিয়ে নতুন বউকে ঘর থেকে বের করে দিল তার স্বামী এবং শাশুড়ি। কয়েক বছর পর তার স্বামী সেই স্ত্রীর পা ধরে ক্ষমা চাইল। এরপর এমন কিছু ঘটল যা দেখলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কি ঘটল সবকিছু জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গরিব ঘরের মেয়ে অনুরাধার ছোট্ট একটা স্বপ্ন ছিল, একটা আপন ঘর, একটু ভালোবাসা আর একটা হৃদয় যেখানে সে বোঝা নয়, আপন হয়ে নিজের মতো করে বাঁচতে পারবে। সেই স্বপ্নই যেন সত্যি হয়ে গেল যখন চৌধুরী বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। পাত্র ইন্দ্রজিৎ চৌধুরী, বড় ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে। অনুরাধার পরিবার হতবাক কিন্তু খুশি, কারো যেন বিশ্বাসই হচ্ছিল না। অনুরাধা বিয়ে করে প্রথমবার পা রাখল চৌধুরী বাড়িতে। দরজার সামনে আঁকা ছিল রঙিন আলপনা, উঠোনে ছড়ানো ছিল গাঁদা আর বেলি ফুলের মালা, বরণ করার থালায় ছিল দই, ধান, দূর্বা আর একটি ছোট প্রদীপ। শাঁখের আওয়াজ আর উলুধ্বনিতে চারদিক গমগম করছিল। স্বপ্নের মতোই লাগছিল সব কিছু। তবু অনুরাধার মনের কোথাও একটা অজানা আশঙ্কা উকি দিচ্ছিল। এই আড়ম্বরের মধ্যে সে কি মানিয়ে নিতে পারবে? ঘরের এক দেওয়ালে টাঙানো ছিল ইন্দ্রজিতের বাবার বড় একটা ছবি, কপালে চন্দন, গলায় সদ্য পরানো রজনীগন্ধার মালা। বলা হয় এই বিশাল ব্যবসা সবটাই একসময় গড়ে তুলেছিলেন তিনি। তার মৃত্যুর পর পুরো দায়িত্ব এখন ইন্দ্রজিতের মায়ের কাঁধে। ইন্দ্রজিৎ বিয়ের সময় খুব একটা কথা বলেনি। অনুরাধা ভেবেছিল হয়তো লাজুক স্বভাবের মানুষ, কিন্তু দিন যায় রাত যায়, ইন্দ্রজিৎ বদলায় না। বরং দেখা গেল ইন্দ্রজিৎ সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, দামি গাড়িতে ঘোরা আর রাতভর মদ্যপান করে সময় কাটায়। ব্যবসা বা কাজকর্ম কিছুই করে না, বাবার টাকায় সব চলছে। আর অনুরাধা, সে পড়ে থাকে নিঃসঙ্গ একটা ঘরে, স্বামীর অপেক্ষায়। রাতে বিছানায় শুয়ে শুয়ে তার মনে পড়ে যায় গ্রামে সেই ছোট্ট ঘর, উঠোনে রাখা শীতল পাতিল আর মায়ের হাতের ভাত। সেখানে স্বল্প ছিল কিন্তু শান্তি ছিল। তার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, এই এত বড় এত ধনী পরিবার কেন তাকে বউ করে আনলো? তার বাবার তো কিছুই নেই, পাত্রের সাথে তো সামাজিক মিলও নেই, তাহলে কেন? ইচ্ছা করলেই তো আর একটা বড় ঘরের ধনী পরিবারের মেয়ে বেছে নিতে পারত, তাহলে সে কেন? বিয়ের 3 মাস কেটে গেছে, ইন্দ্রজিতের ব্যবহার একটুও বদলায়নি। বরং অনুরাধা লক্ষ্য করেছে যখন ইন্দ্রজিৎ বাইরে থেকে ফিরত, বেশ কিছু সময় একা একা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলতো। মুখে হাসি থাকলেও চোখের মধ্যে এক ধরনের গোপনীয়তা ছিল। অনুরাধা ভাবতে শুরু করেছিল, এর মধ্যে কিছু ভুল হচ্ছে না তো? ইন্দ্রজিতের আচরণের মধ্যে যে রহস্যটা লুকানো ছিল তা যেন দিন দিন আর স্পষ্ট হয়ে উঠছিল। অনুরাধার মনের মধ্যে এক অজানা শঙ্কা তৈরি হতে থাকে। কয়েকদিনের মধ্যে অনুরাধা জানতে পারে পাড়ার এক বিধবা মহিলার সঙ্গে ইন্দ্রজিতের গভীর সম্পর্ক রয়েছে। এই খবরটা জানার পর অনুরাধার বুকটা যেন মুহূর্তেই কেঁপে ওঠে। অনুরাধা বুঝতে পারে তার দাম্পত্য জীবন, তার সমস্ত আশা এক মুহূর্তেই চূর্ণ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন সাহস করে সে শাশুড়ি মাকে সব খুলে বলে, মা, আপনার ছেলের ওই বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক আছে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। শাশুড়ি মা প্রথমে চমকে ওঠে, তারপর গম্ভীর গলায় ডেকে পাঠান ছেলেকে, ইন্দ্র, তোর বিয়ে হয়েছে, ঘরে বউ আছে, আর তুই এখন ওই সব মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এটা কি তুই ঠিক কাজ করছিস? ইন্দ্রজিৎ মুখ কালো করে বলল, মা, তুমি তো জানোই আমি কাকে ভালোবাসি, এই মেয়েটাকে তোমরাই জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। এই কথাটা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা অনুরাধার বুকটা কেঁপে ওঠে। এমন কথা সে কখনোই কল্পনাও করেনি। মনে হলো শব্দগুলো তীরের মতো বিঁধে যাচ্ছে। তখনই ইন্দ্রজিৎ গলার স্বর একটু নামিয়ে বলে, মা, আমি জানি তোমাকে কোনো এক জ্যোতিষী বলেছিল গরিব ঘরের মেয়েকে বিয়ে দিলে আমি ভালো হয়ে যাব, তুমি তাই করেছো। কিন্তু মা, আমি যাকে ভালোবাসি সে অনুরাধা নয়, তার নাম মাধবী। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনে অনুরাধার শরীরটা ঝিমঝিম করে ওঠে। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এই তার স্বামী, এই তার শাশুড়ি, এরা তাকে শুধু একটা বিশ্বাসে, একটা যুক্তিহীন আশায় বলি দিয়েছে। অনুরাধা আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। বিছানায় শুয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। তার বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। ভাবতে থাকে এখন কি করবে সে, কার কাছে যাবে, বাড়িতে জানাবে? কিন্তু মা বাবা জানলে তো ভেঙে পড়বেন।
কত কষ্ট করে বিয়ে দিয়েছেন আমাকে, আর আজই অপমান, এই একাকিত্ব, বাইরের আভিজাত্য আর ভিতরের ফাঁপা সম্পর্ক সব যেন একসাথে ভেঙে পড়ে তার মাথার উপর। সেদিন থেকেই ইন্দ্রজিৎ ভিতরে ভিতরে অনুরাধার উপর রাগ পুষে রাখতে থাকে। কয়েকদিন পর এক সকালে হঠাৎ করেই চৌধুরী বাড়িতে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাশুড়ি মা চেঁচিয়ে উঠলেন, আমার সোনার দুলটা পাচ্ছি না, বাথরুমে যাওয়ার আগে আমি এখানেই রেখেছিলাম। ঝি, চাকর, কাজের মেয়ে সবাই ছুটোছুটি করছে, কোথায় গেল সেই দামি দুল? অনুরাধাও খুঁজতে খুঁজতে ছুটে এলো শাশুড়ির ঘরে। ঠিক তখনই ইন্দ্রজিৎ ঘুম জড়ানো চোখে উঠে এসে বলল, মা কি হয়েছে, এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? মাথা ধরে গেল তো। মা বললেন, বাবা আমি বাথরুমে যাওয়ার আগে দুলটা টেবিলে রেখেছিলাম, ফিরে এসে দেখি উধাও, দেখ তো কোথায় গেল। ইন্দ্রজিৎ কপালে ভাঁজ ফেলে বলল, তোমার দুল তো ঘর থেকে বাইরে যাবে না মা, তোমার ঘরে তো তেমন কেউ ঢোকে না অনুরাধা ছাড়া। সে ঘাড় ঘুরিয়ে বলল, দেখো তো অনু, তোমার ব্যাগে ভুল করে পড়ে গেছে কি না। অনুরাধা চমকে উঠে বলল, না মা, আমি আপনার ঘরে গেছি ঠিকই, কিন্তু আমি তো কিছুই নিইনি। অনুরাধা কিছু বলার আগেই ইন্দ্রজিৎ ব্যাগটা টেনে নিয়ে খুলে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে সেই সোনার দুল। ঘর নিস্তব্ধ, অনুরাধার মুখ সাদা, ওর চোখে জল, মুখে কাঁপা গলা। আমি কিছু করিনি মা, আমি জানিই না এটা এখানে এলো কিভাবে। শাশুড়ি মা যেন হঠাৎ বিস্ফোরণ ঘটালেন, তুই চুরি করেছিস অনুরাধা? আমি ভাবতাম তুই ভালো মেয়ে, কিন্তু আজ তো সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এই বাড়িতে এখন নিজের জিনিসও নিরাপদ নয় বুঝি। তার চোখ রাগে আর অপমানে জ্বলছে। চারপাশে কাজের লোক, ঝি সবাই দাঁড়িয়ে। অনুরাধা এক মুহূর্তে থমকে গেল, সবাই যেন ওর দিকে আঙুল তুলেছে। ইন্দ্রজিৎ তখন সামনে এসে দাঁড়ালো, গলায় ঠান্ডা অথচ বিদ্রূপের সুর। অনু, তুমি না হলে কে করবে এসব? মার ঘরে তো তুমিই একমাত্র ঢোকো। অনুরাধা কেঁপে ওঠে, চোখে জল জমে আসে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, আমি কিছু করিনি মা, প্লিজ বিশ্বাস করুন। শাশুড়ি মা ধমকে উঠলেন, আর মিথ্যে বলিস না, আর একটা কথা না বলে তুই ঘর থেকে বেরিয়ে যা এখনই, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এক মুহূর্ত চুপ, চারপাশটা পুরো নিস্তব্ধ। অনুরাধা ফিসফিস করে বলল, একটা গয়নার চেয়ে বড় যে বিশ্বাসটা, সেটা আপনি হারিয়ে ফেলেছেন মা। আমি চোর নই, আমি এই পরিবারের অপমানিত একজন মানুষ মাত্র। কিন্তু শাশুড়ি মা তার কোনো কথা না শুনে চেঁচিয়ে ওঠেন, এই মেয়ে আমাদের মান সম্মান খেয়ে ফেলবে, আমি এরকম মেয়েকে আমার ঘরে রাখতে পারবো না। ইন্দ্রজিৎ কোনো কথা না বলে দূরে দাঁড়িয়ে ঠান্ডা মুখে দেখে, যেমন সে চেয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। তখনই ইন্দ্রজিৎ এগিয়ে আসে, মুখে কোনো দয়া নেই, শুধু বিরক্তি আর ঘৃণা। তোমার নাটক অনেক হয়েছে অনুরাধা, এবার বেরিয়ে যাও ওই বাড়ি থেকে, আমি আর একটা দিনও তোমাকে সহ্য করতে পারছি না। অনুরাধা হতভম্ব, সে বিশ্বাসই করতে পারে না এই সেই মানুষ যার হাত ধরে একদিন সে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। ইন্দ্র, আমি কিছু করিনি, কাঁপা গলায় বলতে থাকে অনুরাধা। কিন্তু ইন্দ্রজিৎ আর কিছু শোনে না, সামনে এগিয়ে এসে জোরে ওর হাতে ধাক্কা দেয়, ব্যাগটা পড়ে যায় নিচে, আর অনুরাধা হোঁচট খেয়ে দরজার পাশে পড়ে যায়। শাশুড়ি দাঁড়িয়ে থাকেন চুপ করে, যেন এটাই স্বাভাবিক, কেউ কিছু বলে না। চারপাশে শুধু এক নির্মম নীরবতা। অনুরাধা কাঁদছে, কিন্তু সে জানে এই কান্না এখন আর কিছু বদলাবে না। বুকের ভিতরটা যেন ফাঁকা হয়ে গেছে। সে শেষবারের মতো বাড়িটার দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে যায়, নিজের অপমান, স্বপ্নভঙ্গ আর একরাশ অভিমান বুকে নিয়ে। অনুরাধা যখন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূর হেঁটে চলে এসেছে, হঠাৎ করেই তার মাথাটা যেন কেমন করতে লাগলো। অপমানে তার মুখে কিছু বলার মতো শক্তি ছিল না, তার হৃদয়ে এক অজানা শূন্যতা ভর করছিল। সব কিছু মাথায় ঢুকে যাচ্ছিল, চৌধুরী বাড়ির কাজের লোকের হাসি, শাশুড়ির তিরস্কার, ইন্দ্রজিতের নির্বিকার মুখ, সব কিছু যেন একের পর এক ঘুরে আসছিল। তার পা ভারী হয়ে যাচ্ছিল। একসময় সে ধীরে ধীরে রাস্তার এক পাশে বসে পড়ল। চারপাশে চেনা রাস্তা এখন অচেনা মনে হচ্ছিল। কোথাও যাওয়ার পথ নেই, কোথাও আশ্রয় নেই। সে শুধু জানতো তার ফিরে যাওয়ার জায়গা নেই, ঘর ছাড়া তার জীবনে আর কিছুই নেই। ঠিক তখনই তার সামনে এক বৃদ্ধ উমাশঙ্করবাবু এসে দাঁড়ালেন। তার চোখে করুণার ছাপ, যেন একটা দীর্ঘ জীবন দেখে এসেছেন তিনি। উমাশঙ্করবাবু একটু থেমে বললেন, মা তুমি ঠিক আছো? আর তোমার এই অবস্থা কেন? অনুরাধা আস্তে আস্তে উঠে বসে
চোখের জল মুছতে লাগলো। তার গলাটা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। উমাশঙ্কর বাবুর দিকে তাকিয়ে সে কাঁপা কণ্ঠে সব ঘটনাটা বলতে শুরু করলো, যেভাবে তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে আর কেউ পাশে দাঁড়ায়নি। সব বলার পরে সে শুধু একটা কথাই বলতে লাগলো বারবার, বাবা আমি চুরি করিনি, আমি সত্যিই কিছু করিনি। ইন্দ্রজিৎ আমার স্বামী ওই সব প্ল্যান করেছিল আমাকে ফাঁসানোর জন্য, আমি বিশ্বাস করি ওই করেছে। এই কথা বলতে বলতেই অনুরাধা আবার কান্নায় ভেঙে পড়ল। বুকের ভিতর জমে থাকা ক্ষোভ, কষ্ট আর অপমান সব কিছু যেন চোখের জলের সাথে বাইরে এসে পড়ল। উমাশঙ্কর বাবু চুপচাপ তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, মা এখন তুই কোথায় যাবি, কিছু ভেবেছিস? অনুরাধা মাথা নাড়ল, কান্নার ফাঁকে বলল, কোথাও না বাবা, যদি বাবার বাড়ি ফিরি ওনারা সহ্য করতে পারবেন না, সমাজ কি বলবে, আমার জন্য আবার ঠাট্টা হবে। উমাশঙ্কর বাবু একটু চুপ থেকে বললেন, তাহলে এক কাজ কর মা, আমি তো একাই থাকি, আমার ছোট্ট ঘর আছে, না হয় আমরা বাবা মেয়ে হয়ে একসাথে থাকবো, চল আমার ঘরে চল। অনুরাধা কিছুটা অবাক হয়ে উমাশঙ্কর বাবুর দিকে তাকালো, কিন্তু কোনো প্রশ্ন না করেই তার পেছনে হাঁটতে লাগলো। উমাশঙ্কর বাবু তাকে নিয়ে গেলেন তার ছোট্ট শান্ত ঘরে। ঘরের ভেতর পা রাখতেই অনুরাধার চোখ আটকে গেল দেওয়ালে ঝোলানো এক বড় ফ্রেমে। এক মহিলার শান্ত মুখ, পরনে শাড়ি, চোখে এক ধরনের স্নিগ্ধতা। এটা কে বাবা? অনুরাধা আস্তে করে জিজ্ঞেস করল। উমাশঙ্কর বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হালকা কষ্ট মেশানো কণ্ঠে বললেন, এটা আমার স্ত্রী, অনেক বছর আগে চলে গেছে, আমরা কখনো সন্তান নিতে পারিনি, কিন্তু আজ তুই এলি আমার ঘরে, মনে হচ্ছে যেন আমার মেয়ে ফিরে এলো রে মা। ও বেঁচে থাকলে তোকে দেখে খুব খুশি হতো। তুই আমার ঘরে এসে থাকাটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই কথাগুলো শোনার পর অনুরাধা অনুভব করলো যেন তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার আর কাঁদা নয়, সে নিজের অপমানের জবাব নিজেই দেবে। অনুরাধা এমন কিছু হতে চাইছে যাতে সে নিজের সম্মান ফিরিয়ে আনতে পারে, এমন একটা পরিচয় যার সামনে ইন্দ্রজিতের মুখ আর কখনো উঠবে না। সে এমন কিছু হতে চায় যেখানে সত্য আর ন্যায়ের পাশে দাঁড়িয়ে সে অন্যায়কে জবাব দিতে পারে। তাই সে ঠিক করলো আইপিএস অফিসার হবে, একটা এমন পদ যেখানে শুধু ক্ষমতা নয়, মানুষের উপর প্রভাব থাকে, ন্যায়ের লড়াইয়ে দাঁড়ানোর সুযোগ থাকে। আর তখনই সে বুঝলো এই যাত্রা শুধু প্রতিশোধের নয়, এটা নিজের অস্তিত্ব গড়ে তোলার লড়াই। অনুরাধা আইপিএস হওয়ার পথ চলা শুরু হলো, অধ্যাবসায় আর পরিশ্রমে ভর করে। উমাশঙ্করবাবু যেন তার ছায়ার মতো পাশে দাঁড়ালেন। বই, নোটস, ভর্তি ফি থেকে শুরু করে মানসিক সাহচর্য পর্যন্ত সব কিছুতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অনুরাধার প্রতিদিনের রুটিন ছিল কঠিন, কিন্তু চোখে ছিল একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করতে হবে এবং সম্মানটাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক 3 বছরের মাথায় সে উত্তীর্ণ হলো আইপিএস পরীক্ষায়। তার আর ভাগ্যের চক্রে তার প্রথম পোস্টিংয়ে হলো সেই শহরে, যেখান থেকে একদিন অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে হয়েছিল। কিছুদিন পর একদিন ডিউটিতে থানায় এসে নামতেই হঠাৎ পেছন থেকে কেউ হাঁটু গেড়ে পায়ের কাছে বসে পড়ল। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম আমাকে বাঁচান, আমার সব শেষ হয়ে গেছে। অনুরাধা ঘুরে তাকালো, নিচে বসে থাকা ইন্দ্রজিৎকে দেখে সে চমকে উঠল। তার সামনে সেই স্বামী যে একসময় তাকে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ সেই ব্যক্তি তাকে এমন পরিস্থিতিতে দেখে একেবারে ভিন্নভাবে আবির্ভূত হয়েছে। ইন্দ্রজিৎ হঠাৎ বলল, তুমি আইপিএস অফিসার কিভাবে? অনুরাধা এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি অফিসে আসুন, সব কিছু শুনছি। অফিসে প্রবেশের পর ইন্দ্রজিৎ শ্বাস টেনে নিল, কিছুটা ভয়ে ভয়ে, তার চোখে উদ্বেগ স্পষ্ট। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, অনুরাধা, তুমি যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলে আমি মাধবীকে বিয়ে করি। বেশ কয়েক মাস ভালোই সংসার করেছি, মায়েরও খুব ভালো লাগছিল, কিন্তু আমি ভাবতেই পারিনি মাধবীর মনে এমন কিছু থাকতে পারে। একদিন আমার মা সিঁড়ি থেকে পড়ে মারা গেল, পরে জানতে পারি ওটা মাধবীর কাজ। মাধবী এখন সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আর আমাকে এখন ঘর থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব, কি করব বুঝতে পারছি না, তাই বাধ্য হয়ে থানায় এসেছি। আমাকে বাঁচাও অনুরাধা, আমি জানি
তোমাকে ঘর থেকে বের করে দিয়ে আমি জীবনে বড় ভুল করেছি। মাধবীর মনে যে এমন কিছু থাকতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। অনুরাধা সব কিছু শোনার পর কিছু সময় চুপ ছিল। তারপর সে সোজা চোখে ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করলো, তবে কি প্রমাণ আছে তোমার কাছে যে মাধবী এই সব কিছু করেছে? কোনো প্রমাণ আছে? ইন্দ্রজিৎ কিছু সময় চুপ করে থাকলো। না না অনুরাধা, আমার কাছে কোনো প্রমাণ নেই। এই কথাগুলি শোনার পর অনুরাধা কিছুটা খুশিই হলো। সে জানতো যে তার স্বামী যতই অনুতপ্ত হোক, প্রমাণ ছাড়া কিছু করা সম্ভব নয়। তারপর সে শান্ত গলায় বলল, তাহলে আমরা কিছু করতে পারবো না ইন্দ্রজিৎ। আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারবো না। তুমি এখন চলে যেতে পারো। ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখের উপর এক ধরনের অসহায়ত্ব ছড়িয়ে পড়ছিল। এক সময় সে মাথা নত করে কিছু বলার আগেই পা চালিয়ে বাইরে চলে গেল। তাকে আর কিছু বলার দরকার পড়ল না। অনুরাধার মধ্যে কোনো উত্তেজনা বা রাগ ছিল না। তার মনে কোনো প্রতিশোধের খিদেও ছিল না। তারপর অনুরাধা নিজের কাজের মধ্যে ডুবে গেল। পেপার ও ফাইলের মধ্যে হালকা অস্বস্তি ছিল, কিন্তু সে জানত এখন তার সমস্ত মনোযোগ ঠিক জায়গায়। মনোযোগী হয়ে কাজ করতে থাকলো। তার মনের মধ্যে কোনো তোলপাড় চলছিল না। তার জীবনের উদ্দেশ্য ছিল বড়। একদিকে তার আইপিএস অফিসার হিসেবে দায়িত্ব, আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবন। সবই তার হাতে ছিল। বেশ কয়েক বছর কেটে গেছে। আজ উমাশঙ্কর বাবু আর বেঁচে নেই, কিন্তু যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি অনুরাধার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। অনুরাধা আজ একজন প্রতিষ্ঠিত দায়িত্ববান আইপিএস অফিসার এবং একজন স্ত্রী ও মা হিসেবেও পরিপূর্ণ। একদিন অনুরাধা তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি একটা সিগন্যালে দাঁড়াতেই তার চোখ গিয়ে পড়ল রাস্তার পাশে বসে থাকা এক ভিখারির দিকে। ভিখারি লোকটা ময়লা নোংরা জামাকাপড় পরে বসেছিল এবং একটি ডাস্টবিন ঘেটে খাবার তুলছিল। অনুরাধার বুকটা কেঁপে উঠল। সে চিনে ফেলল এই লোকটা ইন্দ্রজিৎ। কোনো শব্দ বেরোলো না তার মুখ থেকে, শুধু কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুরাধা ফোনটা তুলে নিল। হ্যালো, হ্যাঁ সিটি কেয়ার হোম। এখানে একজন মানুষকে আমি রাস্তায় দেখেছি। উনি মানসিক ও শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন। দয়া করে উনাকে রেস্কিউ করে নিয়ে যান। আমি লোকেশানটা শেয়ার করছি। ফোন কেটে সে একটু পেছনে ফিরে তাকালো। গাড়িটা ধীরে ধীরে দূরে সরে গেল। রাস্তায় পড়ে থাকা শুকনো পাতা হালকা বাতাসে উড়ে উঠছিল, আর পশ্চিমের আকাশে ডুবন্ত সূর্যের আলো ইন্দ্রজিতের ছায়াময় অবয়বটাকে আরও নিঃসঙ্গ করে তুলছিল। অনুরাধা জানে জীবন সবসময় ন্যায় বিচার করে না, কিন্তু সময় ঠিক বিচার করে দেয়। পাপ কখনো কাউকে ছেড়ে যায় না। গাড়ির জানালার পাশে বসে সে চোখ বন্ধ করলো। এক চুপচাপ প্রার্থনা করল, যেন একদিন ইন্দ্রজিৎ সত্যিই নিজেকে খুঁজে পায়, অন্তত একজন মানুষ হিসেবে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।